ভুয়া মুক্তিযোদ্ধা নিয়ে বিব্রত সত্যিকারের মুক্তিযোদ্ধারা, বললেন উপদেষ্টা ফারুকী আজম। ঢাকায় বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আজ। সারা দেশে আজ রেলপথ ব্লকেডের ঘোষণা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১-এর সংবাদে। আপনাদের সাথে থাকছে আমি তাসনিমা আফিফা। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv এই চ্যানেলে। ভুয়া মুক্তিযোদ্ধা নিয়ে সত্যিকারের মুক্তিযোদ্ধারা বিব্রত বলে জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। সকালে মেহেরপুরে মুজিবনগর দিবস উপলক্ষে স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে গার্ড অফ অনার গ্রহণ শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সের যে ক্ষতি হয়েছে তার সংস্কার করা হবে। মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলা হবে না এবং কোনো কিছু আরোপিত করা হবে না। যারা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করেও নিজেদের মুক্তিযোদ্ধা বলছেন তা বন্ধে উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি বলেন, এ নিয়ে প্রায় ২৭০০ রিট মামলা রয়েছে। কিছু মামলা রায়ের অপেক্ষায় আছে বলেও জানান তিনি। যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা আছে তারা প্রতিনিয়তই এটাতে বিব্রত বোধ করেন যে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করেও মুক্তিযোদ্ধা হিসেবে নানানভাবে নিজেদেরকে স্থাপন করছে, নিজেদেরকে পরিচিত করাচ্ছে। তো এই ক্ষেত্রে আমরা অনেক উদ্যোগ ইতিমধ্যেই গ্রহণ করেছি। কিছু বিষয় আছে আদালতের রায়ের অপেক্ষায় আছে। আদালতে আমরা কন্টেস্ট করছি। অনেক কটা মামলা আছে, প্রায় ২৭০০-র উপরে মামলা আছে, বিভিন্ন রকমের রিট মামলা, এই সংক্রান্ত মামলা। এগুলি নিষ্পত্তির প্রয়োজন আছে। ঢাকায় বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আজ। নতুন করে শুরু হচ্ছে পাকিস্তান বাংলাদেশ কূটনৈতিক সম্পর্ক। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচের বাংলাদেশ সফরে অগ্রগতি হবে দুই দেশের ব্যবসা বাণিজ্য থেকে নিরাপত্তা বিষয়ক খাত, এমনটাই বলছেন কূটনীতিকরা। তবে ৭১ পূর্ববর্তী সময়ে পাকিস্তানের সম্পদ থেকে $৪.52 বিলিয়ন আর্থিক যে দাবি বাংলাদেশ করবে তা পাওয়া না পাওয়া নিয়েও মতপার্থক্য রয়েছে কূটনৈতিক মহলে। নাহিদ সিরাজের নিম্মি রিপোর্ট। দীর্ঘ ১৫ বছর পর হতে যাচ্ছে বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক। এ লক্ষ্যেই বুধবার দুপুরে ঢাকায় এসেছেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ। এই সফরে তার সঙ্গে প্রধান উপদেষ্টা ও পররাষ্ট্র উপদেষ্টার আলোচনা হওয়ার কথা। আর এফওসিতে আলোচনা হবে উভয় পক্ষের দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে। কূটনীতিক মহল মনে করছেন, এই বৈঠকের পর বাণিজ্য, কৃষি ও প্রতিরক্ষা খাতে ব্যাপক অগ্রগতি হবে। ভারতের সহযোগিতা থাকলে সার্ককে নিয়ে ব্যবসা খাতে উন্নতি করা সম্ভব হবে। তারা কিন্তু কৃষির ব্যাপারে অনেক অগ্রগতি তাদের আছে, অনেক কিছুর সারপ্লাস তাদের আছে, উদ্বৃত্ত তাদের আছে। সুতরাং আমি মনে করি যে ওরাও প্রথমেই চাইবে যে ওদের কৃষি পণ্যের বাড়াইতে, রফতানি বাড়াইতে। বাণিজ্যের সম্ভাবনা আছে, কিন্তু এটা আবার একপাক্ষিক। আমরা আমদানি করি বেশি, পাঠানোর জিনিস কম। বৈঠকে ১৯৭১ সালে পূর্ববর্তী অবিভক্ত পাকিস্তানের সম্পদ থেকে $৪.52 বিলিয়ন আর্থিক দাবি আনুষ্ঠানিকভাবে উত্থাপন করতে যাচ্ছে বাংলাদেশ। জানিয়ে কূটনীতিক মহলে রয়েছে ভিন্ন ভিন্ন মত। পাকিস্তান should pay this money in over the period of time to the people of Bangladesh. You know, the relationship between Bangladesh and Pakistan needs to improve. That is the important thing. বৈঠকটি বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় হওয়ার কথা। বাংলাদেশের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিন। নাহিদ সিরাজ, নিম্মি, ২১ টেলিভিশন, ঢাকা। ৬ দফা দাবি আদায়ে আজ রেলপথ ব্লকেডের ঘোষণা দিয়েছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বুধবার রাজধানীর তেজগাঁও ৭ রাস্তা মোড়ে এই ঘোষণা দেন কারিগরি ছাত্র আন্দোলনের প্রতিনিধি জুবায়ের পাটোয়ারি। কারিগরি শিক্ষা অধিদপ্তরে তাদের দাবিগুলো নিয়ে বৈঠকে একমত না হতে পারে আন্দোলনের অংশ হিসেবে রেলপথ ব্লকেড কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। এর আগে বুধবার সকাল থেকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানায় তারা। এদিকে রাতে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ
মোহাম্মদ মুস্তাফিজুর রহমান খানকে সরিয়ে কারিগরি শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। গেল রাতে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপন থেকে এই তথ্য জানা গেছে। এদিকে একই প্রজ্ঞাপনে সাহিলা পারভিনকে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানানো হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী জুড়ে পুলিশের সহযোগী হিসেবে কাজ করছে অক্সিলারি ফোর্সের 426 জন সিকিউরিটি গার্ড। গ্রেফতারি ক্ষমতা পাওয়া এই ফোর্সের সদস্যরা মার্কেট, বাজার আর আবাসিক এলাকায় গোয়েন্দা তথ্য সংগ্রহের পাশাপাশি পাকড়াও করছে অপরাধীদের। আবার অনেক জায়গায় অভিযোগের প্রমাণ পাওয়ায় এই ফোর্সের একাধিক সদস্যের বিরুদ্ধে নেওয়া হয়েছে ব্যবস্থা। রিপোর্ট দীপু শিকদারের। নগরীর ধানমন্ডির ৩ নম্বর সড়ক। সম্প্রতি সেখানে সন্দেহভাজন ৩ জনকে আটক করে গ্রেফতারি ক্ষমতা পাওয়া অক্সিলারি ফোর্সের সদস্য ও সেখানকার নিরাপত্তা কর্মীরা। পরে জানা যায় এই ৩ জনই ছিনতাইকারী চক্রের সদস্য। পরে তাদের ধানমন্ডি থানা পুলিশের কাছে তুলে দেয়া হয়। এভাবেই দায়িত্ব পালন করে চলছেন প্রথমবারের মতো ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়োগ দেয়া অক্সিলারি ফোর্স। তবে খালি হাতে অনেক সময় বিশেষ পরিস্থিতি মোকাবেলা করা চ্যালেঞ্জের, বলছেন দায়িত্বপ্রাপ্তরা। ধানমন্ডির ভিতরে আবাসিক কোনো চুরি, ডাকাতি ও ছিনতাই ও মাদক এই ধরনের কিছু বিক্রি করলে তাৎক্ষণিক পুলিশকে সহযোগিতা করা এবং নিজে অ্যারেস্ট করে তাৎক্ষণিক থানায় প্রেরণ করা, এটা অনেক রিস্ক। সাধারণ ক্ষেত্রে আমরা তো অরিজিনাল ফোর্স ছিলাম না, অরিজিনাল ফোর্সই হিমশিম খাচ্ছে, তা আমরা সাধারণ গার্ড। তারপরেও আমরা পুলিশকে যতটুকু সহযোগিতার কাম আমরা করতেছি। রমনা বিভাগের পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন কড়া নজরদারির মধ্য দিয়ে এই ফোর্সের নিয়োগ পাওয়ারা দায়িত্ব পালন করছেন। তাদের বিরুদ্ধে অভিযোগ পেলে নেওয়া হয় ব্যবস্থা। মার্কেট কেন্দ্রিক যারা আছে তাদেরকে কিন্তু পুলিশের যে ক্ষমতাটা এটা কিন্তু দেওয়া হয়েছে যে তারা কোনো ছিনতাইকারী, চোর বা এরকম কোনো ঘটনা ঘটে সাথে সাথে যেন পুলিশের মতো রিয়াক্ট করতে পারে এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য পুলিশ যেভাবে কাজ করে সেভাবে কাজ করতে পারবে। ঘটেছে দু একটা, আমার নিউ মার্কেট এলাকায় একটা এরকম শুনেছিলাম, পরে সাথে সাথে কিন্তু ওইটা বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে তেজগাঁও থানা এলাকায় মণিপুরি পাড়ায় দায়িত্ব পালন করতে দেখা যায় নতুন এই ফোর্সের সদস্যদের। বাইরের লোক কারা আসে আপ ডাউন করলে আমরা ওইগুলো ফলো করি। কারোর সেই চলাফেরার ভিতরে কারো যদি দেখি যে চলাফেরা গতিবিধি সন্দেহজনক, তাকে আমরা জিজ্ঞাসাবাদ করি। আর যদি মনে করি সন্দেহ হচ্ছে তাহলে আমরা তখন উপরে আমাদের কর্তৃপক্ষকে জানার পরে আমরা থানার সাথে যোগাযোগ রাখি। পুলিশের এই কর্মকর্তা বলছেন তেজগাঁও বিভাগে নিয়োগ দেয়া অক্সিলারি ফোর্সের সদস্যরা কাজে সহযোগিতা করছেন। অক্সিলারি ফোর্স আমার বিভাগে 42 জন, সব এই 42 জনের আমরা ভালো সাড়া পাচ্ছি। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেই কিন্তু এই বড় এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতিটা একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঠিক রাখছি। তবে অক্সিলারি ফোর্স কতদিন মাঠে থাকবে সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি ডিএমপি সদর দপ্তর। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। সংবাদে নিচ্ছি বিরতির পর যা থাকবে। মৌলভীবাজারে লাউয়াছড়ায় বনে নেই পানি, লোকালয়ে আসছে বন্যপ্রাণী। আপনারা দেখছেন 21 সংবাদ। শুষ্ক মৌসুমের শুরুতেই শুকিয়ে গেছে মৌলভীবাজারে লাউয়াছড়া বনের সব কটিছড়া। কৃত্রিম জলাধারেও নেই পানি, কমেছে পশু খাদ্যের গাছগাছালি। খাবার ও পানির খোঁজে পাশের লোকালয়ে চলে যাচ্ছে বনের জীবজন্তু। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2740 হেক্টর আয়তনের দেশের সবচেয়ে বড় রেইন ফরেস্ট মৌলভীবাজারের লাউয়াছড়া বন। প্রতি বছর শুষ্ক মৌসুমে লাউয়াছড়ার ভিতর দিয়ে প্রবাহিত লাউয়াছড়া, জানকিছড়া, ডুলুছড়া ও মাগুরছড়া সহ সবকটি ছড়াই শুকিয়ে যায়। চলতি মৌসুমেও তাই হয়েছে। বনের ছড়াগুলোতে নেই ছিটেফোঁটা পানি, বৃষ্টির অভাবে পানি নেই কৃত্রিম জলাধারেও। পানির জন্য বন্যপ্রাণীর চারদিকে ছুটাছুটি। চলে আসছে লোকালয়ে, অনেক সময় আতঙ্কগ্রস্ত মানুষের হাতে মারা পড়ছে অনেক প্রাণী। জঙ্গলের ভিতরে কোনো পানি টানি নাই, এখন জীবজন্তু আর ধরিলেন বাড়ি ঘরের জায়গা। লাউয়াছড়া বনে কিছু পরিত্যক্ত ছড়া আছে, সেই ছড়াগুলোকে পুনর্খনন করা অথবা পরিকল্পিতভাবে বন্য প্রাণীদের জন্য পানির উৎস তৈরি করে দেওয়া।
প্রকৃতিপ্রেমীরা বলছেন জুন জুলাই হচ্ছে বন্যপ্রাণীর বংশবিস্তারের সময়। এ সময় বনে পর্যটক প্রবেশ বন্ধ সহ পরিকল্পিত জলাধার স্থাপন, ছড়া খনন সহ পশু খাদ্যের গাছ রোপণ প্রয়োজন। ব্রিডিং সিজনে 2 মাস বন সিল করা থাকুক, কোন রকমের টুরিস্ট বা কোন রকম বনজীবীরা এটা প্রবেশ করতে পারবে না। এ বিষয়ে কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে বলে জানায় বন বিভাগ। পানিটা ধরে রাখতে পারি এবং পানিটার যাতে সারা বছরই পানিটার যাতে ব্যবস্থা হয় সেই বিষয়ে আমাদের আসলে কর্মপরিকল্পনা আছে। লাউয়াছড়াকে বন্যপ্রাণীর আবাসযোগ্য করতে বন ও পরিবেশ অধিদপ্তরের সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা বলছে প্রকৃতিপ্রেমীরা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। দর্শক, মৌলভীবাজার আছেন প্রতিনিধি বিকুল চক্রবর্তী, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিকুল, আশা করি শুনতে পাচ্ছেন। বিকুল, বনের প্রাণীদের পানির সংকটে বন বিভাগ কি কোনো ব্যবস্থা নিয়েছে কিনা, আপনার কাছে কি তথ্য আছে আমাদেরকে জানান। আফিফা, ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে মৌলভীবাজার জেলা একটা সময় প্রচুর ঘন জঙ্গলে আবৃত ছিল, অনেক গাছপালা ছিল। এখানে প্রচুর পরিমাণ চা বাগান সৃষ্টি হওয়ার কারণে অনেক গাছপালাই কেটে ফেলতে হয়েছে। এখন এই যেখানে গ্রামীণ এলাকায় বা গাছপালা যেখানে বেশি ছিল সেখানে অনেক বন্যপ্রাণী ছিল, সেই বন্যপ্রাণীরা এখন একমাত্র লাউয়াছড়া যে বন আছে সেখানে এসে আশ্রয় নিয়েছে। আর কোনো বনাঞ্চল নেই এই এলাকায়। তো এই লাউয়াছড়া বনে যে বন্যপ্রাণীরা আছে তাদের জন্য এই বনের যে তাদের নিরবিচ্ছিন্ন বসবাসের জন্য যে এই বনের যে জিনিসগুলো ছিল, একসময় যে পাহাড়ি ছড়াগুলো ছিল এবং পশু পাখিদের যে খাবারের যে গাছগুলো ছিল, এটি কিন্তু ক্রমশ কমে এসেছে। পাহাড়ি ছড়াগুলো ভরাট হয়ে গিয়ে শুষ্ক মৌসুমে এখানে পানি থাকে না। আরেকটা বিষয় হচ্ছে যে এই বনে অনেক বড় বড় গাছ ছিল একসময়, 100 বছর আগের। সেই বড় বড় গাছের শেকড় কিন্তু পানি ধরে রাখতো। এটি ক্রমাগত অনেকগুলো গাছ কেটে ফেলা হয়েছে। বড় বড় গাছ এখানে নেই বলতেই চলে, অল্প কিছু গাছ আছে। তো যে কারণে শেকড় দিয়ে কিন্তু পানি ধরে রাখে এবং শুষ্ক মৌসুমে যে সেই পানি গাছের শেকড় ছাড়ে, এটা হচ্ছে না। তো এখানে পানির সংকট দেখা দিয়েছিল বিগত 10-15 বছর ধরেই। এই সংকট 5-7 বছর আগে এখানে কৃত্রিম কিছু জলাধার সৃষ্টি করা হয়েছিল, কিন্তু সেই কৃত্রিম পানির যে স্তর, যে পাহাড়ি ছড়ার যে স্থলদেশ তারও উপরে, যে কারণে ওই কৃত্রিম জলাধারেও পানি থাকে না। তো এই অবস্থায় বন্যপ্রাণীগুলো কিন্তু প্রায় করে চলে যায় হচ্ছে লোকালয়ে এবং মানুষের হাতে ধরা পড়ে। আবার বন বিভাগ এবং এখানে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন সহ একটি সংগঠন আছে, তারা এটি উদ্ধার করে আবার বনে অবমুক্ত করে থাকেন। তো এখানে প্রকৃতিপ্রেমী যারা আছেন, তারা বন্যপ্রাণী নিয়ে কাজ করেন, তাদের দাবি হচ্ছে অতি সত্বর এই লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরের পাহাড়ি চড়াগুলো খনন করা এবং এখানে পূর্ণাঙ্গ পরিকল্পনা করে যেভাবে করা সেভাবে কিছু জলাধার সৃষ্টি করা। তাহলে এই বন্যপ্রাণীদের জন্য একটি তাদের অন্তত এই বনে যে কটা বন্যপ্রাণী আছে তারা বেঁচে থাকবে। আফিফা, এই ছিল আমার কাছে সর্বশেষ। বিকুল, ধন্যবাদ আপনাকে। দর্শক, মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন প্রতিনিধি বিকুল চক্রবর্তী। উৎসব মুখর পরিবেশে সারা দেশে উদযাপিত হয়েছে 21 টেলিভিশনের রজত জয়ন্তী। দিনব্যাপী আয়োজনে ছিল শোভাযাত্রা, র্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা কর্মসূচি। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। শরীয়তপুরে 21 টেলিভিশনের জন্মদিনে বের করা হয় র্যালি। ছিল আলোচনা সভা, কেক কাটা ও পান্তা ভাতের আয়োজন। যশোরের বেনাপোলে 25 বছর পূর্তিতে কেক কাটা, আনন্দ র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। ভোলায় বর্ণাঢ্য র্যালি, কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় 21 টিভির প্রতিষ্ঠাবার্ষিকী। কিশোরগঞ্জে র্যালি, কেক কাটা, আলোচনা সভা, ছোটদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাগুরায় আলোচনা সভা, র্যালি ও কেক কাটার মধ্য দিয়ে পালন করা হয় 21 রজত জয়ন্তী। মানিকগঞ্জে র্যালি, আলোচনা সভা ও কেক কেটে 21 রজত জয়ন্তী পালিত হয়। অনুষ্ঠানে অংশ নেয় নানা শ্রেণী পেশার মানুষ। নারায়ণগঞ্জে উৎসব মুখর পরিবেশে কেক কেটে 21 জন্মদিন পালন করা হয়।
নীলফামারীতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে শুরু হয় বর্ণাঢ্য র্যালি। কণ্ঠে কণ্ঠ মিলিয়ে উচ্চারিত হয় গণতন্ত্র, সত্য ও ন্যায় বিচারের পক্ষে 21-এর শপথ। র্যালি শেষে প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে পটুয়াখালীতে অসচ্ছল ও পথ শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়া হয়। ব্রাহ্মণবাড়িয়ায় কেক কেটে রজত জয়ন্তী উৎসব পালন করা হয়। পরে প্রেস ক্লাবে আয়োজন করা হয় আলোচনা সভার। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছে 21-এর সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। ভুয়া মুক্তিযোদ্ধা নিয়ে বিব্রত সত্যিকারের মুক্তিযোদ্ধারা, বললেন উপদেষ্টা ফারুক ই আজম। ঢাকায় বাংলাদেশ পাকিস্তান পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক আজ। সারা দেশে আজ রেলপথ ব্লকেডের ঘোষণা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরের, ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21tv এই চ্যানেলে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথে।